সো টুডেস পোয়েট্রি, দ্য লেক আই লাভ ইন ইজ ফ্রি। এই কবিতাটা পড়ার আগে আমাদের উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে কিছু জানতে হবে। আমি তিনটে কথা বলবো উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে। প্রথমত, উইলিয়াম বাটলার ইয়েটস একজন 20th সেঞ্চুরি পোয়েট, রাইট? হুম 20th সেঞ্চুরি পোয়েট উইলিয়াম বাটলার ইয়েটস অ্যাজ আ ফাউন্ডার অফ অ্যাবি থিয়েটার। অ্যাবি ইজ দ্য আইরিশ ন্যাশনাল থিয়েটার। উইলিয়াম বাটলার ইয়েটসকে আমরা পোয়েট হিসেবে জানি বিশেষত, তাই না? হ্যাঁ পোয়েট হিসেবে উনি বেশি প্রসিদ্ধ সাহিত্যের জগতে, কিন্তু ওনার আইরিশ ন্যাশনাল থিয়েটার, যেটা অ্যাবি থিয়েটার, সেটা ফাউন্ডেশনেও ওনার কিন্তু অনেক বেশি ভূমিকা ছিল। তার কারণ উইলিয়াম বাটলার ইয়েটস উনি লেডি গ্রেগরির সঙ্গে একত্রিত হয়ে ওনাদের কন্ট্রিবিউশন প্রদান করেছিলেন আইরিশ ন্যাশনাল থিয়েটার অ্যাবি থিয়েটার ফাউন্ডেশনে। এটা গেল ওকে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আর কি লিটারারি কন্ট্রিবিউশন আছে উইলিয়াম বাটলার ইয়েটসের। উইলিয়াম বাটলার ইয়েটস ওয়াজ আ রিভলিউশনারি ফিগার। হুম মানে একটা আন্দোলনকারী চরিত্র, যিনি সাহিত্যের জন্য নিজেকে আন্দোলনে নিযুক্ত করেছিলেন। টাইমটা হচ্ছে 20th সেঞ্চুরি, মানে বুঝতেই পারছো সেই সময় আইডিয়া অফ ইউটিলিটি মানুষের মনের মধ্যে কাজ করা শুরু করেছিল। সাহিত্য আমাদের কি হবে, থিয়েটার, অভিনয়, ড্রামা দেখে কি হবে, কবিতা পড়ে কি হবে, উপন্যাস পড়ে কি হবে, এই যে লিটারেচার বা আর্ট, হ্যাঁ, আর্টের প্রতি মানুষের একটা অনীহা এসে গিয়েছিল 20th সেঞ্চুরিতে, যখন সেখানে সায়েন্সের অ্যাডভেন্ট ঘটেছিল, ইন্ডাস্ট্রির অ্যাডভেন্ট ঘটেছিল। মানুষ ভাবছে সায়েন্স এবং ইন্ডাস্ট্রি নিয়ে যদি ইউটিলাইজ করা যায় তাহলে ম্যাটেরিয়াল গেনিং সম্ভব। কিন্তু শুধুমাত্র আর্ট নিয়ে, পড়াশোনা করে আর্ট নিয়ে সময় কাটিয়ে এতে কিছু গেন করা যায় না, এই ধরনের একটা নেগেটিভ মানসিকতা কিন্তু ক্রিয়েট হচ্ছিল সোসাইটিতে, যেটা ক্রমশ বিস্তার লাভ করছিল। যার ফলে কি হয়েছে, যত আর্টিস্ট আছে, যেমন উইলিয়াম বাটলার ইয়েটস, উনি একজন আর্টিস্ট অ্যাজ আ পোয়েট, রাইট, অ্যাজ আ লিটারেচারিস্ট, এইরকম যত আর্টিস্ট আছে সবার ইন্টেলেকচুয়ালিটি সম্মান ভুলণ্ঠিত হচ্ছিল, রাইট? আর্টকে যদি অমর্যাদা করা হয়, আর্টিস্টের অমর্যাদা হবে না। তখন উইলিয়াম বাটলার ইয়েটস এবং আরো অনেকে মিলে কিন্তু রিভলিউশন সৃষ্টি করেছিলেন। ওনারা দেখিয়েছিলেন যে আর্ট ইজ লাইফ অফ মেন ইন সোসাইটি, রাইট? অ্যান্ড ওনারা আরো এটা দেখাতে চেয়েছিলেন যে আর্ট ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ ইন আ সেন্স, রাইট? ওকে Without art, nothing can be possible. Even industry, science, nothing can be useful without art. When you are establishing an industry, যখন একটা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করছো, তখন তোমার সেখানে কি দরকার, আর্কিটেকচার দরকার না? হুম বিষয়টা আর্কিটেকচারাল, তার মানে এখানে আর্টের প্রয়োজনীয়তা আছে। ইয়েস তাহলে লিটারেচার ইজ অলসো অ্যান আর্ট। সো হাউ কুড ইউ আন্ডারভ্যালু দ্য লিটারেচার? ইউ কান্ট। সো এইরকম ধরনের একটা রিভলিউশন সেই সময় সৃষ্টি হয়েছিল। তো এখানেও আমরা পেয়েছি উইলিয়াম বাটলার্সের অনেক বড় ভূমিকা, রাইট? নেক্সট থার্ডলি যেটা বলবো, উইলিয়াম বাটলার ইয়েটস, যিনি অনেক কবিতা লিখেছেন, ওনার সমস্ত কবিতাগুলোই কিন্তু অনেকগুলো লেয়ারে বিভক্ত। কিরকম লেয়ারে বিভক্ত? অনেকগুলো ইমোশনাল ফেজেস রয়েছে, ইমোশনাল ফেজ। হ্যাঁ, ধরো উইলিয়াম বাটলার ইয়েটস যখন আয়ারল্যান্ডে, উনি তো আইরিশ পোয়েট, তাই না? যখন হুম আয়ারল্যান্ডে উনি পলিটিক্যাল ইস্যুতে যুক্ত ছিলেন, পলিটিক্যালি অ্যাক্টিভিস্ট ছিলেন সেখানে, যখন লিবারেশন অফ আয়ারল্যান্ড নিয়ে উনি যখন ফাইট করেছিলেন, তখন ওনার এক ধরনের ইমোশন ছিল, তাই না? ওখানে আবার যখন গিয়ে উনি মাডগনের সঙ্গে প্রেমে পড়েছিলেন, মাডগন, মাডগন হচ্ছেন ওনার সহকর্মী। হুম মাডগনের প্রেমে পড়েছিলেন। মাডগন উইলিয়াম বাটলার ইয়েটসের ট্যালেন্টকে ব্যবহার করেছিলেন, কিন্তু উইলিয়াম বাটলার্সকে ভালোবাসেননি, অলমোস্ট প্রত্যাখ্যান করেছিলেন বাটলার ইয়েটসকে, বোঝা গেছে? ওকে যার ফলে সেখানে এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল। আবার উইলিয়াম বাটলার ইয়েটস যখন বয়স হয়ে গেছে, তখন ওনার কবিতার মধ্যে আবার অন্যরকম ইমোশনাল রিফ্লেকশন, বোঝা গেছে? ওকে তাহলে এই যে ভেরিয়াস লেয়ার্স, মানে স্ট্র্যাটিফিকেশনস ইন হিজ পোয়েটিক ওয়ার্কস, বিভিন্ন ধরনের স্তর রয়েছে, বিভিন্ন ধরনের স্তর বিন্যাস রয়েছে ওনার কবিতার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ এখানে আমরা যেটা পড়বো, এটা বুঝতেই পারছো, ইনিস ফ্রি নামক একটা আয়ারল্যান্ডের জায়গা, যেটা টাইটেলেই রয়েছে, দ্য লেক আইল অফ ইনিস ফ্রি। দ্য লেক মানে হ্রদ, জলাশয়, রাইট? আইল মানে আইল্যান্ড। কোথাকার এই জলাশয়ের আইল্যান্ডটা? এটা ইনিসফ্রিতে অবস্থিত। ইনিসফ্রিটা কোথায় অবস্থিত? আয়ারল্যান্ডে অবস্থিত। কবি কেন ভাবছেন এই ইনিসফ্রির কথা? তার কারণ কবি ইমোশনালি অ্যাটাচড ছিলেন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে যেখানে উনি লিবারেশন নিয়ে লড়াই করেছেন, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, যেখানে মার্ডগনের সঙ্গে প্রেমে পড়েছিলেন, যেখানে উনি বাল্যকাল কাটিয়েছিলেন অনেকবার, এই ইনিসফ্রিতে গিয়ে একা নিরিবিলিতে। তাহলে আয়ারল্যান্ডের সঙ্গে বিভিন্নভাবে অ্যাজ আ আইরিশ পোয়েট
উইলিয়াম বাটলার ইয়েটস ইমোশনালি অ্যাটাচড, ঠিক আছে? যার Yeah. ফলে আজ এই বয়সে এসে at the age of, you say 25, 27 or 28, something like this will be his age when he is composing this poetry, right? So এখানে এসে উনি ভাবছেন যে আহ, এই ইনিস ফ্রি দ্বীপ যেটা আয়ারল্যান্ডে অবস্থিত, ওখানে আমি যদি যেতে পারতাম। তার মানে কবির এখন সিটি লাইফ মানে শহরের জীবন, রাইট? Yeah. শহরের জীবনের ব্যস্ততা, কোলাহল, ইট পাথরের জঙ্গল যেটাকে বলা যায়, ঘর বাড়ি ভর্তি, সেখানে গাছপালা নেই, হ্যাঁ, প্রকৃতির আনন্দ সেখানে কবি অনুভব করতে পারছেন না। যার ফলে শহরের জীবন থেকে কিছু সময়ের জন্য উনি পালিয়ে গিয়ে বাঁচতে চাইছেন ইনিস ফ্রিতে, যেখানে উনি বাল্যকাল কাটিয়েছেন। বোঝা গেছে? Okay. তাহলে টাইটেলের মধ্যে আমরা পাচ্ছি রেফারেন্স টু আয়ারল্যান্ড, বিকজ ইনিস ফ্রি ইজ আ প্লেস, হ্যাঁ, ইন আয়ারল্যান্ড, দ্যাট ইজ আ লেক আইল, একটা জলাশয়, ঝিল, উপত্যকা, রাইট? Yeah. তো এখানে উইলিয়াম বাটলার ইয়েটসের যে কবিতার স্ট্র্যাটিফিকেশনস গুলোর মধ্যে এখানে আমরা যে ইমোশনাল অ্যাটাচমেন্ট পাচ্ছি সেটা হচ্ছে আয়ারল্যান্ড। বোঝা গেছে? আয়ারল্যান্ডের ইনিসফ্রি, যেখানে উনি একসময় নিরিবিলিতে কাটিয়েছিলেন, নিরালায় Okay. কাটিয়েছিলেন, আজ সেখানে যেতে চাইছেন। তার কারণ ওনার শহরের অশান্তি, বাস্তব জীবন, মানে ব্যস্ত জীবন আর ভালো লাগছে না। ক্লিয়ার? আচ্ছা। এবার কবিতাটা এক্সপ্লেন করছি, দেখবে। আরেকটা জিনিস বলবো, উইলিয়াম বাটলার ইয়েটস কিন্তু একজন বড় সিম্বলিস্ট ছিলেন, গ্রেট সিম্বলিস্ট, ঠিক আছে? উনি Okay. সিম্বলিস্ট হিসেবে অত্যন্ত বিখ্যাত ইন 20th সেঞ্চুরি। তো এখানে সিম্বলিস্ট হিসেবে উনি বহু সিম্বল ইউজ করেছেন, সেগুলো দেখবো লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে, রাইট? হুম। So, see the first stanza. I will arise and go now and go to Innisfree. তার মানে আমি যাব, কোথায় যাব? ইনিসফ্রিতে যাব। তো এখানে কবি কিন্তু এখনো ইনিসফ্রিতে পৌঁছাননি, এটা পরিষ্কার। কিসের মাধ্যমে পরিষ্কার? উনি যেখানে বলেছেন উইল কথাটা ইউজ করেছেন, দেখো, উইল মানে কি? ফিউচার ইন্ডিকেট করছে, হ্যাঁ। তার মানে ভবিষ্যৎ ইন্ডিকেট করছেন। ভবিষ্যতে উনি গিয়ে থাকবেন, এখনো যাননি। আই উইল অ্যারাইজ, আমি জেগে উঠবো, অ্যান্ড গো, এবং যাব, নাও, এখনই, গো টু ইনিসফ্রি, কোথায় যাব? ইনিসফ্রিতে যাব। তো এখানে গ্রামাটিক্যাল যে অ্যাপ্লিকেশন উইল অ্যাজ আ মোডাল টু ইন্ডিকেট দ্য ফিউচার, দ্যাট মিনস দ্য পোয়েট হ্যাজ নট ইয়েট গন দেয়ার নাও, রাইট? দ্য পোয়েট উইল হ্যাভ গন, গিয়ে থাকবেন, রাইট? হ্যাঁ। Next line, and a small cabin built there. Small cabin is the symbol of cottage, HUT heart, কুঁড়ে ঘর, হ্যাঁ? A small cabin built there, আমি ওখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করব, কটেজ তৈরি করব, of clay and wattles made, কি দিয়ে তৈরি করব? ক্লে দিয়ে, কাদা, ড্রিট, মাটি, রাইট? অ্যান্ড আর কি লাগবে আমার? ওয়াটলস লাগবে। ওয়াটলস কি জিনিস? গাছের যে ডালপালা, সেইগুলো, যেগুলো দিয়ে ফেন্সেস তৈরি হয়, রাইট? হ্যাঁ। তাহলে গাছের ডালপালা আর মাটি দিয়ে আমি একটা কুঁড়ে ঘর তৈরি করব। আমি যাব, আমি এখনই যাব ইনিসফ্রিতে, প্রথম লাইনে বলছেন। দ্বিতীয় লাইনে বলছেন ওখানে গিয়ে আমি একটা ছোট্ট কেবিন তৈরি করব, একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করব। সে কুঁড়ে ঘরটা তৈরি হবে আমার কাদা এবং গাছের ডালপালা দিয়ে। এবার থার্ড লাইনে বলছেন, 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার। সো বিন, BEAN, বিন মানে কি? আমরা জানি সিম, রাইট? সিম ইজ আ কাইন্ড অফ ভেজিটেবল, রাইট? তো 9 বিন রোজ, এই যে কথাটা, এটা ভীষণ সিম্বলিক। 9 বিন রোজ, তার মানে কবি সেখানে ন্যাচারাল গ্রোয়িং আপের কথা বলছেন। তার মানে দ্য পোয়েট উইল গ্রো দ্য বিন ট্রিজ দেয়ার, রাইট? তার মানে কবি সেখানে বিন ট্রিজ, শিম আচ্ছা। গাছ, ঠিক আছে? কবি সেখানে শিম গাছ লাগাবেন, শিম গাছ লাগাবেন। শিম গাছের কটা সারি থাকবে, কটা লাইন থাকবে? 9টা লাইন থাকবে। 9 বিন রোজ উইল হ্যাভ দেয়ার, এইটার দ্বারা কবি এটাই বোঝাতে চাইছেন যে আই উইল গ্রো দ্য নেচার দেয়ার, আমি সেখানে আলাদা প্রকৃতিকে হয়। বাড়িয়ে তুলবো, রাইট? আমি সেখানে প্রকৃতিকে বাড়িয়ে তুলবো, প্রকৃতিকে গড়ে তুলবো। তার মানে এখানে প্রকৃতিকে সমৃদ্ধ করার একটা সিম্বল এটা। 9 বিন গ্রোজ, 9 বিন রোজ, তার মানে কেন 9টা বিন? কেন 6টা বিন নয়, 3টে বিন নয়? তার কারণ এটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে যদি 9টা লাইন থাকে, বিনের যদি 9টা লাইন থাকে, তাই না? হ্যাঁ। আরো কি বলছেন? আ হাইভ ফর দ্য হানি বি, সেখানে আরো কি হবে? মৌমাছির মৌচাক হবে, ঠিক আছে? তাহলে কবি কি বলছেন? সেখানে মৌমাছির মৌচাক হবে। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড, গ্লেড মিনস শূন্য, ফাঁকা জায়গা, হ্যাঁ? জঙ্গলের মধ্যে একটু শূন্য ফাঁকা জায়গাকে বলছে গ্লেড। এই গ্লেডের মধ্যে কে থাকবে? মৌচাক থাকবে। কবি কেন হঠাৎ করে মৌচাকের কথা বলছেন? প্রথমত ভালো করে বোঝো, 9 বিন রোজ, এটা আমি কি বললাম? সিম্বলাইজ করছে ন্যাচারাল গ্রোথ, তাই না? মানে প্রকৃতির গ্রোথের সিম্বলাইজ করছে, যে দ্য পোয়েট উইল গ্রো দ্য নেচার দেয়ার আপ, রাইট?
সেখানে কবি প্রকৃতিকে বাড়িয়ে তুলবেন, প্রকৃতির শ্রীবৃদ্ধি ঘটাবেন, এটা সিম্বলাইজ করছে। তার মানে কবি কতটা ন্যাচারাল হতে চাইছেন, কতটা উনি শহরের জীবন সম্পর্কে বীতশ্রদ্ধ, ব্যস্ত, শহরের ব্যস্ত জীবন সম্পর্কে উনি বীতশ্রদ্ধ, যার ফলে উনি এখন প্রকৃতির কোলে এসে, প্রকৃতির বুকে সারির শিম গাছ লাগিয়ে উনি প্রকৃতির শ্রীবৃদ্ধি করতে চাইছেন এবং আরো দেখাতে চাইছেন যে আমার জীবনটা যেন ন্যাচারাল হয়, প্রাকৃতিক জীবন হয়। এটাই কিন্তু সিম্বলাইজ করছেন বিন রোজের মধ্যে। ক্লিয়ার? ওকে আর 9 যে নাম্বারটা দিয়েছেন তার কারণ ইট উইল বি অ্যাট্রাকটিভ। হ্যাঁ, যখন এটাকে দেখবে এটা খুব আকর্ষণীয় লাগবে, যখন এখানে 9টা লাইন থাকবে, হ্যাঁ, শিম গাছের। ক্লিয়ার? ওকে তো এটাই সিম্বলাইজ করছে 9 বিন রোজ। অ্যান্ড আ হাইভ ফর দ্য হানি বি, এই যে হাইভ ফর দ্য হানি বি, একটা মৌচাক দরকার মৌমাছিদের জন্য, এটা সিম্বলাইজ করছে দ্য পোয়েটস ইন্টেনশন টু হ্যাভ দ্য মিউজিক ফ্রম দ্য বিজ। মৌমাছিদের থেকে উনি মিউজিক পেতে চাইছেন, মৌমাছিরা যখন গুনগুন করে গান করবেন ওই গান উনি নিরিবিলিতে নিরালায় শুনতে চাইছেন। তার মানে অলরেডি কবি এখানে প্রকৃতির অত্যন্ত কাছে গিয়ে পৌঁছতে চাইছেন, প্রকৃতির কোলে নিজেকে সমর্পিত করতে চাইছেন, তাই না? ওনার আর শহরের ব্যস্ত জীবন ভালো লাগছে না, ওনার আর সেই শহরের ইট পাথরে ঘেরা জঙ্গল ভালো লাগছে না, উনি এখন ন্যাচারাল ইনহ্যাবিটেশনের কথা ভাবছেন, যেখানে উনি গিয়ে বসবাস করবেন, চারা গাছ লাগাবেন, প্রকৃতির সংস্পর্শে থাকবেন, ঠিক আছে, নিজেকে প্রাকৃতিক করে তুলবেন। ক্লিয়ার? ওকে তার কারণ এখানে সিটি লাইফ হচ্ছে কবির কাছে আর্টিফিশিয়াল লাইফ। ক্লিয়ার? সিটি লাইফ ইজ আর্টিফিশিয়াল, দিস ইজ ওয়াই দ্য পোয়েট ইজ অ্যান্টিসিপেটিং টু বি ন্যাচারাল ওয়ান। ওকে, নেক্সট ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা ইউ সি, দ্বিতীয় স্ট্যান্জাতে, অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, কবি দ্বিতীয় স্ট্যান্জাতে শান্তির কথা বলছেন, সেখানে আমি শান্তি চাই। আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, সেখানে আমার কিছু শান্তি থাকবে। কিরকম শান্তি থাকবে? শহরের ব্যস্ত জীবনে আমি বীতশ্রদ্ধ হয়ে গেছি, তার জন্যই না আমি ইনিসফ্রিতে যেতে চাইছি, শান্তির প্রত্যাশায়, শান্তির খুঁজে, শান্তির উদ্দেশ্যে, সেই জন্য সেখানে আমার শান্তি যেন থাকে। তো আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, সেখানে আমার কিছু শান্তি থাকবে। ফর পিস কামস ড্রপিং স্লো, এটাও একটা খুব বড় রেফারেন্স টু দ্য নেচার হু ইজ স্লো ইন প্রডিউসিং দ্য পিস টু দ্য সারাউন্ডিংস। তো কিভাবে? ফর পিস মানে শান্তির জন্যে। শান্তি কিরকম আসে? প্রাকৃতিক শান্তি ধীরে ধীরে আসে, তাই না? তো হ্যাঁ নেচার ইজ ভেরি স্লো, নেচার ইজ ভেরি স্লো। আর সিটি, সিটি কিরকম মানে এখানে ইনিসফির যে নেচার এটা কিরকম? স্লো, পিসফুল, রাইট? তো ওকে এখানের জীবন এত ব্যস্ততম নয় যতটা শহরের জীবন। তো ফর পিস কামস ড্রপিং স্লো, তার মানে প্রকৃতির শান্তি খুব ধীরে 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 সমর্পিত হয়, তাই না? সমর্পিত মানে সমর্পিত মানে কি? তোমার মধ্যে সামা হয়ে যাবে, একবার ইট উইল মিঙ্গেল। হ্যাঁ, ইট উইল মিঙ্গেল, এটা মিশে যাবে, হ্যাঁ, তোমার মধ্যে মিশে যাবে। ক্লিয়ার? তো এই যে একটা জিনিস দেখবে এখানে স্লো, কেন বলছে এটাকে স্লো নেচারকে বলছে? তার কারণ প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, করে কি? না শহরের ব্যস্ত জীবন দেখবে কখনো স্লো কি? নো সিটি লাইফ ইজ নেভার স্লো, শহরের জীবন কখনো স্লো নয়, ধীর নয়, শহরের জীবন ব্যস্ততম। ঠিক আছে? এখানে হ্যাঁ স্লো কথাটা ব্যবহার করে উনি ইনডিফারেন্স, তফাতে বোঝাতে চেয়েছেন শহরের জীবন কতটা ব্যস্ত। আর এখানে ইনিসফ্রিতে প্রকৃতির কোলে যে শান্তি, সে শান্তি ধীর, স্থির, নীরব, তাই না? কত হ্যাঁ পোলাইট, কত নম্র এই প্রকৃতির শান্তি। তাহলে প্রকৃতির শান্তির মধ্যে কোনো ব্যস্ততা নেই, প্রকৃতির শান্তি খুব ধীর, স্থির এবং নম্র। তো প্রকৃতির প্রশান্তির যে নম্রতা, হ্যাঁ, যে যে ধীর গতির প্রকৃতির শান্তি, সেটা উনি বোঝাতে চেয়েছেন। হুম, আচ্ছা সেই জন্যই বলছেন আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, ফর পিস কামস ড্রপিং স্লো। এখানে যে শান্তি কত ধীর স্থির, কত নম্র, তাই না? প্রকৃতি তার হ্যাঁ প্রশান্তিতে কত নম্র, প্রকৃতির যেন কোনো ব্যস্ততা নেই, তাড়াহুড়ো নেই, কত শান্ত প্রশান্ত এই প্রকৃতি, এটাই বোঝাতে চেয়েছেন। ইন ডিফারেন্স, ইন রেফারেন্স মানে পরোক্ষভাবে উনি ইন্ডিকেট করছেন শহরের ব্যস্ত জীবনকে, যেখানে সবকিছুই বিজি, দ্য এন্টায়ার সিটি ইজ আ পার্ট অফ হারিনেস, রাইট? হ্যাঁ নেক্সট লাইন দেখো, সেকেন্ড স্ট্যান্জায়, ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং, ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং, ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং কি? ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং, ভেলস অফ দ্য মর্নিং মানে VEILS, ভেলস, ভেলস মানে ঘুঙ্গট, ঘোমটা, রাইট? কি ঘুমটা ইয়েস, ঘোমটা, যাকে ঘুঙ্গট বলা হয়। তো এই যে ভেল, ভেল মানে ঘোমটা, ঠিক আছে? তো দেখো না মায়েরা মেয়েদেরকে বলে, যারা গার্লস বলে, কি রে মাথায় বেল পড়িসনি?
বলে কি না ঠান্ডা পড়েছে মাথায় বেলটা পর, অ্যাকচুয়ালি হ্যাঁ বেল না, দ্যাট ইজ কল্ড ভেল, তার মানে ঘোমটা, মাথায় যেটা দেয়া হয়, রাইট? তো ইয়েস ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং, তার মানে ড্রপিং, কি ড্রপিং করছে, ফোঁটা ফোঁটা কি পড়ছে? অবশ্যই কুয়াশা, তাই না? তার হ্যাঁ কারণ সকালবেলা ওই ইনিস ফ্রির যে জলাশয় আছে সেখানে দেখবে ঘোমটার মতো, হ্যাঁ, মোটা হয়ে থিকনেস পড়ে যায়। কিসের থিকনেস? কুয়াশার থিকনেস, কুয়াশা জমা হয়ে যায় প্রকৃতির বুকে, যেন ওই জায়গাটা ঘোমটা দিয়ে রয়েছে, রাইট? তো হ্যাঁ নেচারটা দেখলে এমন মনে হয় যেন ওই জায়গাটা কিরকম রয়েছে? ঘোমটা দিয়ে রয়েছে ঘোমটা দিয়ে রয়েছে। কে ঘোমটা দিয়ে রয়েছে? প্রকৃতি প্রকৃতি যেন ঘোমটা দিয়ে রয়েছে। তাহলে ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ মর্নিং, টু হোয়ার ক্রিকেট সিংস। তো সকালবেলা, ভেলস মানে ঘোমটা, অফ মর্নিং সকালের, তার মানে সকালের ঘোমটা মানে কি বলছেন? সকালের ঘোমটা মানে বলছেন সকালবেলা যে কুয়াশা মোটা হয়ে, থিকনেস, হ্যাঁ, খুব মোটা হয়ে যে কুয়াশার আবরণ পড়ে প্রকৃতিতে ওই জলাশয়ের ওপরে, সেটাকে উনি ভেলস বলছেন, ঘোমটা বলছেন, সকালের ঘোমটা। বোঝা গেছে? ওকে বোঝা গেছে? ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং। ইয়েস ভেলস অফ দ্য মর্নিং মানে সকালের ঘুঙ্গাট, হ্যাঁ, ঘোমটা সকালের ঘোমটা। কিভাবে সকাল ঘোমটা দেয়? কিভাবে সকাল ঘোমটা দেয়? ওই বাই দ্য কুয়াশাচ্ছন্ন হয়ে, বাই দ্য কুয়াশা আবৃত হয়ে, ইয়েস কুয়াশা আবৃত হয়ে যায় সকাল বেলাটা ওই জলাশয়ের ওপরে, সেটাকে ঘোমটা বলছেন। ক্লিয়ার? হ্যাঁ টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, যেখানে কে গান করে? ক্রিকেট ক্রিকেট গান করে। ক্রিকেট মানে ঝিঝি পোকা, ঝিঝি পোকা গান করে। তাহলে কবি সকালটাকে কিরকম প্রত্যাশা করছেন? এমনই সকাল যে সকালে কুয়াশা পড়বে ওই জলাশয়ের উপরে, এবং সেই কুয়াশার থিকনেসের দ্বারা মনে হবে যেন প্রকৃতি ঘোমটা দিয়েছে, রাইট? এবং হ্যাঁ সেখানে ক্রিকেট গান গাইবে, মানে ঝিঝি পোকা গান গাইবে। কবি ক্রিকেট সং এক্সপেক্ট করছেন সেই জায়গায়, তাই না? হ্যাঁ তার মানে কি, যখন তুমি শান্ত রয়েছো, প্রশান্ত রয়েছে, যখন প্রকৃতি প্রশান্ত, যেই প্রকৃতির কোলে তুমি রয়েছো, তখন সেই প্রকৃতির প্রশান্ততায় তোমার মনের মধ্যেও প্রশান্ততা বিরাজ করবে। হ্যাঁ তখন সেখানে তুমি চাইছো হালকা একটা সঙ্গীত। কার সঙ্গীত? ক্রিকেটের সঙ্গীত, তাই না? ঝিঝি পোকার গান। দেয়ার মিডনাইটস অল আ গ্লিমার, সো দেয়ার মিডনাইটস অল আ গ্লিমার। সো মিডনাইটস কেমন হবে? শাইনি হবে, চকচকে মিডনাইট হবে। কিসের দ্বারা মিডনাইট চকচক করবে? গ্লিমারিং মানে শাইনি, বোঝা গেছে? ওকে কিসের দ্বারা গ্লিমারিং করবে, চকচক করবে, শাইনি হবে মিডনাইট? অবশ্যই মধ্যরাত্রি চকচক করবে নক্ষত্র খচিত আকাশের নিচে, যেখানে নক্ষত্ররা জ্বলজ্বল করবে, তবেই না মিডনাইট শাইনি হবে। হ্যাঁ তো there midnight all a glimmer, that means midnight will be shiny under the starry sky, right? That ওকে means the stars, the bright stars will make the midnight bright, উজ্জ্বল তারারা মিডনাইট কে উজ্জ্বল করে তুলবে, শাইনি করে তুলবে, রাইট? ওকে And Nuna purple glow, Nuna purple glow, noon is the reference to daytime, clear? আচ্ছা তো মিডনাইট, পার্পল গ্লো হ্যাঁ, দুপুরবেলাটা কেমন হবে? ঠিক পার্পেল গ্লোর মতো, ক্লিয়ার? ইয়েস পার্পেল গ্লোর মতো হবে দুপুরবেলাটা। তো পার্পেল গ্লোটা কেমন দেখতে? পার্পেল গ্লো জানা আছে? পার্পেল গ্লো কেমন দেখতে? দেখবে নো হালকা একটা আহ, হালকা একটা বেগুনি আভা পড়ে যাবে প্রকৃতির ওপরে, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি তোমাকে, ইনিস ফ্রিতে তোমার ওখানে পার্পেল গ্লো নুনটা কেমন হয়। ওখানে দুপুরবেলাটা পার্পেল গ্লো হয়। সেই পার্পেল গ্লোর ইমেজটা আমি পাঠাচ্ছি, এটা সরাসরি ইনিস ফ্রির ইমেজ কিন্তু, হ্যাঁ। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে? হ্যাভ ইউ সিন? ইন হোয়াটসঅ্যাপ ইয়েস, ইয়েস। আর নেট অন করলাম সব নোটিফিকেশন ওয়েট দেখো, পার্পেল গ্লো, এই ইমেজটাকে বলছে পার্পেল গ্লো। ক্লিয়ার? ওকে এটা ইনিস ফ্রির একটা ইমেজ, হ্যাভ ইউ সিন? নো নো এটাকে বলা হচ্ছে পার্পেল গ্লো। হুম, ইটস অ্যান ইমেজ ফ্রম ইনিস ইয়েস ইয়েস ফ্রি ইয়েস লেক। ইয়েস আই গট এটা ইনিস ফ্রি লেকের কিন্তু জলাশয়ের ছবি কিন্তু, এটা কোনো ফেব্রিকেশন নয়, বোঝা গেছে?
সরাসরি Real? রিয়েল ইমেজ অফ ইনিসফ্রি, এই জলাশয়ের কথা বলছেন কবি, এখানে উনি যেতে চাইছেন, ঠিক আছে? হ্যাঁ, ছবিতে যেটা দেখতে পাচ্ছ, এই ইনিসফ্রি লেকে কবি যেতে চাইছেন এই জলাশয়ে। দেখো পার্পেল গ্লো না, নুন টাইমের ছবিটা দেখেছো, পার্পেল গ্লো, yes. দেখো বেগুনি কালারের একটা আভা পড়েছে না, ঠিক আছে? তো এই টাইমটাকে নুন টাইম বলছে। হুম, I also feels like to visit there once. ইয়েস, হ্যাঁ, দিস ইজ দ্য পার্পেল গ্লো, নুন টাইম। ক্লিয়ার? হুম, সো দিস ইজ দ্য পার্পেল গ্লো, নুন টাইম। তো এখানে ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি, যে কবি মিড নাইটের কথা বলছেন, তাই না? মিড নাইটের কথা বললেন। হুম, মিড নাইটটা কেমন হবে? মিড নাইটটা হবে নক্ষত্র খচিত, তাই না? দেখো yeah. মিড নাইট অল গ্লিমার রয়েছে, এটা একটা সিম্বল অফ সাইনি মিড নাইট, আন্ডার দ্য ব্রাইট স্টার্স অফ দ্য Shining স্কাই, softly. ঠিক আছে? আর একটা বলছেন নুনা পার্পেল গ্লো, নুনা পার্পেল গ্লোর ইমেজটা আমি দেখালাম। নুন মানে দুপুর, পার্পেল গ্লো মানে দুপুরের ইমেজটা কেমন হয়, একটা বেগুনি আভা থাকবে তার উপরে, জলাশয়ের উপরে পড়বে, ঠিক আছে? Okay. আরেকটা জিনিস বলছেন, অ্যান্ড ইভিনিং ফুল অফ লিনেটস উইংস, ইভিনিং, সন্ধ্যাবেলাটা কেমন হবে? সন্ধ্যাবেলাটা হবে যেন বার্ডসরা সেখানে উড়ে বেড়াবে, পাখিরা যেন উড়ে বেড়াবে, হ্যাঁ? লিনেটস, হ্যাঁ, লিনেটস হচ্ছে লিনেট হচ্ছে বার্ডসদেরকে লিনেট বলা হচ্ছে, হ্যাঁ, পতঙ্গরা যারা ইনসেক্টস, বার্ডস কারা? বার্ডস আর পতঙ্গ না, তাদেরকে Yes. ইনসেক্টস বলা হচ্ছে, হ্যাঁ, ওই সমস্ত বার্ডস, পাখিরা সেখানে উড়ে বেড়াবে। যেখানে উনি বলছেন লিনেটস উইংস, একবারও বলেননি যে লিনেটসরা উড়বে, বলেছেন কি যে পাখিরা উড়বে? পাখিরা No. উড়বে বলেননি, বলছেন লিনেটস উইংস, মানে পাখিদের ডানা, পাখিদের আহ, ডানার কথা বলছেন, তাই তো? WINGS, উইংস, উইংস মানে ডানা। তো পাখিদের ডানার কথা বলছেন মানে কি? তার মানে উনি সিম্বলাইজ করছেন পাখিরা সেখানে উড়ে বেড়াবে সন্ধ্যার সময়। ক্লিয়ার? Okay. স্বাভাবিক সন্ধ্যার সময় পাখিদেরকে উড়তে দেখা যায় না জলাশয়ের দিকে? হ্যাঁ, তো এটাই উনি এক্সপেক্ট করছেন। তাহলে মিডনাইটটা উনি এরকম এক্সপেক্ট করছেন, যেটা হচ্ছে আহ, যেটা হচ্ছে উজ্জ্বল তারাদের দ্বারা জ্বলজ্বল করবে। আর নুন টাইমটা এক্সপেক্ট করছেন পার্পেল গ্লো হবে। আর ইভিনিংটা এক্সপেক্ট করছেন কেমন হবে? বার্ডসরা সেখানে উড়ে বেড়াবে। ক্লিয়ার? okay. এবার থার্ড স্ট্যান্জাতে উনি বলেছেন, কি বলেছেন থার্ড স্ট্যান্জাতে? আই উইল I- অ্যারাইজ অ্যান্ড গো নাও। আবার কবি বলছেন আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি উঠবো এবং যাব, ফর অলওয়েজ, হ্যাঁ, নাইট অ্যান্ড ডে। অলওয়েজ নাইট অ্যান্ড ডে, এই কথাটা কিন্তু সিম্বলাইজ করছে অল ডে লং, সারাদিন। কবি সেখানে অল ডে লং কাটাতে চান, সারাদিন কাটাতে চান, সব সময়ের জন্য কাটাতে চান, ওনার পুরো জীবনটাই ওখানে উনি অতিবাহিত করতে চান। বোঝা গেছে? হ্যাঁ, আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ স্লো সাউন্ড। লেক ওয়াটার মানে আই হিয়ার, আমি শুনতে পাই, লেক ওয়াটার জলাশয়ের জল, ল্যাপিং মানে কি? মুভিং, নড়ছে, কলকল করে বয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ল্যাপিং। উইথ স্লো সাউন্ড, শব্দটা খুব ধীর শব্দ, যেন মারমারিং সাউন্ড, হ্যাঁ, বাই দ্য সোর, ওই জলাশয়ের তীরে, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কি শুনতে পাচ্ছি? কলকল করে জল বয়ে যাচ্ছে ধীর গতিতে, সেই মারমারিং সাউন্ড অফ দ্য মুভিং ওয়াটার আই ক্যান হিয়ার বাই দ্য সোর, রাইট? yes. কখন শুনতে পাই? while I stand on the roadway, যখন আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, যখন আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, or on the pavement's grey, অথবা যখন ধূসর ফুটপাতের ওপরে দাঁড়িয়ে আছি, I hear it in the deep heart's core, আমি এটা শুনতে পাচ্ছি আমার হৃদয়ের গভীরে, রাইট? সো Yes. কবি শুনতে পাচ্ছেন, কবি এদিকে বলছেন আই উইল রাইজ অ্যান্ড গো, মানে ফিউচার ইউজ করছেন, আমি যাব, আমি উদিত হব, জেগে উঠবো এবং যাব। তাহলে উনি এখনো যাননি, তাহলে কেন বলছেন আই হিয়ার ইট? তার কারণ কবি কল্পনায় বলছেন আমি ওটা শুনতে পাচ্ছি, তাই না? কবি কল্পনার মধ্যে শুনতে পাচ্ছেন সেই কলকল জলধ্বনি, হ্যাঁ, মারমারিং সাউন্ড অফ দ্য মুভিং ওয়াটার, তাই না? দ্য হ্যাঁ, লেক ওয়াটার ল্যাপিং উইথ স্লো সাউন্ড দেয়ার by the shore, where the poet can hear the sound standing on the pavement grey, right? Or on the roadway. ওকে? okay. তাহলে এই গেল এক্সপ্লানেশন, ঠিক আছে? Yes.